নমস্কার, শুভ সন্ধ্যা। শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চোখরাখবো সংবাদে। শনিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর জাগৃতি 2025 আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা নির্বাচন রাউন্ডের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ সংখ্যালঘুদের কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা হাইকোর্ট বিচারক বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, এফসিএস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরার শিক্ষা ও সচেতনতার পরিসরে এক নতুন অধ্যায় সূচনা হয়েছে। জাগৃতি কুইজ ত্রিপুরা 2025-এর মাধ্যমে রাজ্য সরকারের খাদ্য, নাগরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃ মেগা কুইজ প্রতিযোগিতা প্রথমবারের মতো কলেজ স্তরে অনুষ্ঠিত হতে চলেছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতামূলক ছাত্রছাত্রীদের মধ্যে উপভোক্তা অধিকার, সড়ক নিরাপত্তা এবং মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে। প্রথমবারের এই জাগৃতি কুইজ ত্রিপুরা 2025 আয়োজন করা হয়েছে 3টি জেলা ভিত্তিক পর্যায় ও একটি রাজ্য স্তরের চূড়ান্ত প্রতিযোগিতার ভিত্তিতে। প্রথম ধাপে কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাছাই পর্ব, দ্বিতীয় ধাপে জেলা ভিত্তিক প্রতিযোগিতা যা 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। 11 জানুয়ারি 2025 দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও সিপাহীজলা জেলার প্রতিযোগিতা উদয়পুরে অনুষ্ঠিত হবে। 18 জানুয়ারি 2025 উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলার প্রতিযোগিতা কুমারঘাটে আয়োজিত হবে এবং 27 জানুয়ারি 2025 পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার কলেজ, আইআইটি, পলিটেকনিক, নার্সিং ও মেডিকেল কলেজের প্রতিযোগিতা আগরতলায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে প্রতিটি জেলা পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দল নিয়ে 8 ফেব্রুয়ারি 2025 রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে রাজ্য স্তরের চূড়ান্ত ফাইনাল। রাজ্য দীর্ঘ সময় ধরে মেগা কুইজ অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অব সায়েন্স রাজ্য সরকারের উদ্যোগে এই জাগৃতি কুইজ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে। অপরদিকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই কুইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং সচেতনতারও এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্বব্যাপী ভোক্তা অধিকার রক্ষা ও সড়ক নিরাপত্তা বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয়। ত্রিপুরার এই কুইজ প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবচেয়ে প্রথমেই যে আমি ড্রাগ এডিক্টেডের যে সমস্যা চলছে সারা ভারতবর্ষের সঙ্গে রাজ্যব্যাপী, এখানে বলেছেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, অনারেবল জাস্টিস বলেছেন, অনারেবল মিনিস্টার বলেছেন, এই যে স্টুডেন্টস সবাই কলেজ স্টুডেন্টস এবং অ্যাওয়ারনেস ক্যাম্পটা শুধুমাত্র যদি কলেজ স্টুডেন্ট থেকে শুরু করা যায়, তাহলে আগামী ভবিষ্যৎটা কিভাবে এর থেকে বেরোনো যাবে, এর থেকে উত্তম মধ্যম অন্য কিছু হতে পারে। মাননীয় মন্ত্রী বলেছেন, দুজনই বলেছেন যে অধিকার, নিজের স্বাধীনতা সবই ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এটুকু বলতে চাই। প্রথমবার শুরু করেছি রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে এবং হায়ার এডুকেশন দপ্তরের সহযোগিতা। এই অনুষ্ঠান দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং সিপাহীজলা জেলার বিভিন্ন কলেজগুলোকে নিয়ে আজকে এখানে আমরা শুরু করলাম। আগামী 17 তারিখ আমাদের হবে কুমারঘাটে, ঊনকোটি জেলা, উত্তর জেলা এবং ধলাই জেলার কলেজগুলোকে নিয়ে। 27 তারিখ আমাদের হবে আগরতলাতে, পশ্চিম জেলা এবং খোয়াই জেলার বিভিন্ন কলেজগুলোকে নিয়ে। এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমাদের অনুষ্ঠিত হবে আগরতলাতে বিভিন্ন জেলা থেকে যারা উইনাররা থাকবে, যেমন আজকে কম্পিটিশনে যারা উইনার থাকবে তারা ফাইনালি আবার ফেব্রুয়ারি মাসে গিয়ে আমাদের আগরতলাতে যে কুইজ কম্পিটিশন হবে তাতে পার্টিসিপেট করবে। প্রথমবার আমরা শুরু করেছি। একজন রাঘব বোয়ালকেও ইডি তলব করেনি।
যেসব রাঘব বোয়াল রয়েছে তারা অধিকাংশই মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ বিজেপির নেতৃত্বদের সাথে জড়িত। তাই এ রাঘব বোয়ালদের জালে তুলতে হবে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইডির প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের আইন শৃঙ্খলা সহ নেশা ও মানব পাচার নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার অভিযোগ উঠছিল। বিষয়টি কেন্দ্রের নজরে আসার পর ত্রিপুরা পুলিশকে এ বিষয়ে সতর্ক করা হলেও সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ, যার কারণে কেন্দ্র ভরসা হারিয়েছে রাজ্য পুলিশের উপর থেকে। তাই রাজ্য পুলিশকে ঘুমে রেখে শুক্রবার সকাল থেকে আগরতলা, সোনামুড়া, কলমচূড়া, বক্সনগর, বিশালগড় এবং উদয়পুর সহ 7টি জায়গায় হানা দিয়েছে ইডি। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোর থেকে অভিযান চলে রাজ্যের বহু প্রভাবশালীর বাড়িতে। প্রথম অবস্থায় রাজ্য পুলিশ কোনোভাবেই টের পায়নি। পরবর্তী সময় যখন স্থানীয়দের কাছ থেকে খবর পায় তখন পুলিশের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। কিন্তু মূল তদন্তে রাজ্য পুলিশকে কাজ দিয়েও আসতে দেয়নি ইডি। এদিন তালিকায় ছিল বহু মানব পাচারকারী এবং নেশা কারবারিদের নাম। বক্সনগর উত্তর কলমচূড়া এলাকার বাসিন্দা অপু রঞ্জন দাসের বাড়িতে শুক্রবার সকাল 6টায় হানা দেয় ইডি। ইডি আধিকারিকদের তল্লাশি অভিযানে উদ্ধার হয় প্রচুর সম্পত্তির নথিপত্র, নগদ অর্থ সহ প্রচুর স্বর্ণালঙ্কার। ইডির হানায় আগাম খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় কুখ্যাত অপু রঞ্জন দাস। শাসক দলের ছত্রছায়ার নিচে থাকা এই অপু রঞ্জন দাস নেশা বাণিজ্যের সাথে যুক্ত বলে খবর। যতটুকু খবর, ইডির আধিকারিকদের কোনো ধরনের তথ্য দিতে পারেনি অপু রঞ্জন দাসের পরিবারের লোকজন। অপরদিকে বিশালগড়ের আমবাগান এলাকায় প্রভাবশালী ব্যক্তি তাপস দেবনাথের বাড়িতেও হানা দেয় ইডির আধিকারিকরা। তাপস দেবনাথ শাসক দলের কর্মী হিসেবে পরিচিত। অপরদিকে রাজ্য পুলিশের এএসআই ধ্রুব মজুমদারের বাড়িতেও হানা দেয় ইডির আধিকারিকরা। ধ্রুব মজুমদারের শ্বশুর বাড়িতেও হানা দেয় ইডি। ধ্রুব মজুমদারের শ্বশুর অমল বৈদ্য প্রাক্তন পুলিশ কর্মী। উদয়পুরের পুলিশ লাইন এলাকায় অমল বৈদ্যের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। আগরতলা এমবি ক্লাব সংলগ্ন এলাকায় লিটন দেবনাথ ও মিলন সংঘ এলাকার শ্যামলদের বাড়িতে। এছাড়াও এদিন ইডির আধিকারিকরা দেবব্রত দে, বিশু ত্রিপুরা, কামিনী দেববর্মার বাড়িসহ আরও একাধিক স্থানে এদিন ইডির আধিকারিকরা হানা দেয়। ইডির আধিকারিকদের সাথে নিরাপত্তা দায়িত্বে ছিল সিআরপিএফ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলে ইডির তল্লাশি অভিযান। তবে এদিনের অভিযানের বিষয়ে ইডির আধিকারিকরা মুখ খুলেননি। তবে যতদূর জানা যায়, এই অভিযানে ইডি সংগ্রহ করেছে আরও কিছু পুলিশ আধিকারিক, গাঁজা কারবারি, মদ ও ব্রাউন সুগার ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রমোটারের নাম। তবে আপাতত যাদের বাড়িতে ইডি হানা দিয়েছে তাদের নিয়ে রাজ্য পুলিশ বরাবরই দুর্বলতার পরিচয় দিয়েছে। কখনো তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করলে দুর্বল ধারা রুজু করেছে। আর তাদের নেটওয়ার্ক যখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে তখন কেন্দ্র ভরসা হারিয়েছে রাজ্য পুলিশের উপর থেকে। অবিলম্বে তাদের দমন করতে একদিকে রাজ্যে পাঠিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের 1 মাসের মধ্যে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বেআইনি কোনো কার্যকলাপ বরখাস্ত করতে চাইছে না সরকার। এদিকে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত রাজ্যের কোনো মন্ত্রীর কাছ থেকে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিরোধী দলনেতা তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শনিবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ইডির প্রয়োজন বেআইনি পাচার চক্র, নেশা এবং বাঁকাপথে অর্থ কামাইয়ের সাথে জড়িত যারাই রয়েছে তাদের গ্রেপ্তার করা হোক। কিন্তু এখন পর্যন্ত যা লক্ষ্য করা গেছে, একজন রাঘব বোয়ালকেও ইডি তলব করেনি। যেসব রাঘব বোয়াল রয়েছে তারা অধিকাংশই মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ বিজেপির নেতৃত্বদের সাথে জড়িত, যার কারণে রাজ্যের বড়সড় আর্থিক দুর্নীতিও চলছে। এ বিষয়ে ডিজি, আইজি তাদের জানানো হলেও তারা ঘুমাচ্ছেন। তাই ইডির প্রয়োজনে রাজ্যে আরও আসুক, কিন্তু যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। If ED conducts such raid against the lawbreaker, money laundering, such people, and other who are not in tune with the law of the land, it is all right. And today, from the newspaper report, from the media, I come to know all these people are very much connected, aligned with the ruling party and associated with the drug, liquor and so many other things.
and they were once the booth president, Mandal Neta of the BJP. Now my question is, why these few people only? There are more people. Rather, the actual beneficiary of this lawlessness, actual beneficiary of this kind of the, what I'll say, bypassing the law, etc. in state today, they are the leaders of this ruling party. Why not the ED is going there? In other hand, this is the sign that in Tripura, the economic discipline, rule of law, everything has collapsed. That's why not only ED, someday ago, NIA team also had come and picked up so many people, keeping the state police, its DG, its IG, sleeping. So, to what extent the Tripura's law and order situation and economic discipline has reached, this is one of that incident. As a citizen, I would say, yes, ED really come for that purpose, to set right to the wrong people, wrong thing. They should come more and conduct such raid more and more, and real culprits should not be spared. But till today, real culprits they are not being touched. It is the irony. শান্তন টিভি। বাইকে ধাক্কায় গুরুতর আহত এক পথচারী সহ বাইক চালক। ঘটনা বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথা গোডাউন এলাকায়। জানা যায়, নম্বরবিহীন বাইক নিয়ে ইয়োগা দেববর্মা নামে এক যুবক বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ধীরেন্দ্র দেবনাথ নামে এক বৃদ্ধকে সজোরে ধাক্কা মারে। এতে ধীরেন্দ্র দেবনাথ গুরুতরভাবে আহত হয়। পাশাপাশি ধীরেন্দ্র দেবনাথকে ধাক্কা মারার পর বাইক চালক ইয়াগা দেববর্মাও দুর্ঘটনার কবলে পড়ে। এতে ধীরেন্দ্র দেবনাথ ও ইয়াগা দেববর্মা উভয় গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয়। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানায়, ইয়াগা দেববর্মার বাইকের গতি বেশি থাকার কারণে সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পথচারী ধীরেন্দ্র দেবনাথকে সজোরে ধাক্কা মারে। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা 95 বছর বয়স্ক লোকরে একটা বাইক সজোরে ধাক্কা মারছে। ওই ব্যাপারে ভদ্রলোক এবং যে আরোহী দুজনেই খুবই ইনজোর্ড। তারা দুজনের টিএমসিতে শিফট করা হয়েছে। কি নাম তাদের? নামটা জানা নেই, এখন দেখতেছি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে রাস্তার মাথাতে। তো বয়স্ক লোককে বাইক দিয়ে বাড়ি দিয়ে। কি নাম তাদের? বয়স্ক লোকের নাম হচ্ছে ধীরেন্দ্র দেবনাথ, 95 ইয়ার্স। আর আরেকজন বাইকে যে ছিল তাদের নাম আগয়া দেবনা, 30 ইয়ার্সের। মোট কতজন আহত হয়েছে? তাদের অবস্থা কি রকম? দুজনের সিরিয়াস। আগুনে পুড়ে ছাই হলো একটি জেসিবি সহ একটি ফক লাইন। তবে নাশকতার আগুন বলে সকলের ধারণা। ঘটনার বিবরণে জানা যায়, বিলুনিয়া মহকুমার অন্তর্গত রেশমুখ আরডি ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলী বাজার এলাকায় ঘটে এই ঘটনা শুক্রবার মাঝরাতে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনলেও জেসিবি ও ফক লাইন দুটোই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত 24 ডিসেম্বর থেকে শ্যামলী বাজার এলাকাতে বন দপ্তরের সংরক্ষিত জায়গায় একটি জলাশয় বাঁধ নির্মাণের কাজ চলছিল ফক লাইন দিয়ে। শুক্রবার বিকেলে জেসিবি দিয়েও শুরু হয় মাটি কাটার কাজ। এর মধ্যে রাতে এই জেসিবি ও ফক লাইন পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে রেশমুখ ফাঁড়ি পুলিশ ছুটে যায়। বন দপ্তরের পক্ষ থেকে মামলা রুজু করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। ডিসেম্বরের 24 তারিখে এখানে কাজের উদ্দেশ্যে আমাদের ফকল্যান্ডে এখানে আনা হয়। গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা কে বা কাহারা, কি অজ্ঞাত কারণে, কি উদ্দেশ্যে, কি তাদের মানসিকতা নিয়ে গতকালকে রাত্রে আমার ফকল্যান্ডের ভিতরে আগুন লাগিয়ে যায়। গতকালকে রাত্রে তো আমি খবর পাইনি, আজকে খবর পেয়েছি সকালবেলা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাসস্থান থেকে, বাড়ি থেকে এই ফকল্যান্ড দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি।
আস্তে আস্তে অনেকক্ষণ সময় লেগেছে, যার কারণে একটু আমার আসতেও দেরি হয়েছে। তো এটার কারণ তো আমি আর এখন খুঁজে পাবো না বা পাওয়ার মতনও না। দুষ্কৃতিকারীরাই বলতে পারবে এটা তাদের উদ্দেশ্য কী ছিল, এই ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের পেছনে উদ্দেশ্য কী ছিল। এখন আমরা আইনি প্রসেসের মাধ্যমে যাব, কিভাবে আইনের কাছে দ্বারস্থ হব, ওনাদেরকে সাহায্য নেব যেন ওনারা অতি সত্বর দ্রুত থেকে দ্রুততর দুষ্কৃতিকারীরে বা এই জঘন্যতম যে কাজটা যারা সংগঠিত করেছে ওদেরকে ধরার জন্য। মিশিমটা কাজটা চলতেছে মানে হ্যাঁ, মেশিনের কাজটা চলছে। আপনি হচ্ছে মালিক? আমি হচ্ছি ফকল্যান্ডের ওনার প্রবীর কুমার নন্দী। আমার ঠিকানা ওই উদয়পুর বাগমা। মিশিমটা কয়খানা ছিল? কি মিশিম ছিল? এখানেই তো আমার একটা ফকল্যান্ড ছিল, এখানে এসে জানতে পারলাম যেন এটা আমার এই ফকল্যান্ডের সঙ্গে নিচে আরেকটা জেসিবি একই কাজের সঙ্গে জড়িত ছিল। মানে দুটোটাই দুষ্কৃতিকারীরা গতকালকে রাত্রে তারা আগুন ধরিয়ে দেয়। শনিবার শান্তিরবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে 34 জন জনজাতি ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সিডব্লিউসি স্থায়ী সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। আশিস কুমার সাহা জানান, কংগ্রেস দলকে শক্তিশালী করতে 34 জন ভোটার তীব্রামথা সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কংগ্রেসে যোগদান করেছে। দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে স্বাগত জানানো হয় বলে জানান তিনি। শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত বকাফা অঞ্চলের প্রায় 34 জনের উপরে আজকে তারা মূলত ত্রিপুরা মথা এবং অন্যান্য দল ত্যাগ করে কংগ্রেস দলে তারা যোগদান করেন। কংগ্রেস দলের আদর্শের প্রতি আস্থা রেখে এই দলের তেরঙ্গা রঞ্জিত পতাকা হাতে তুলে নিয়ে দলের নীতিকে সারা রাজ্যে আরও বেশি করে জনগণের কাছে নিয়ে যেতে, জনগণকে উদ্বুদ্ধ করতে এই 34 জন আমাদের দলে যোগদান করেছেন। দলকে আগামী দিন ভিলেজ কাউন্সিল এলাকায় শক্তিশালী রূপদানের জন্য তাদের এই যোগদানের ফলে কংগ্রেস দল আরও শক্তিশালী হবে, মজবুত হবে, সংগঠিত হবে। আমি সমস্ত এই যারা আমাদের দলে এসেছেন সেই নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে প্রায় 80,000 টাকার চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। শনিবার দুপুরে ধর্মনগর মহকুমাধীন রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে দক্ষিণ পিয়ারি ছড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তারের বাড়িতে অভিযান চালায় বন দপ্তরের কর্মীরা। এই অভিযানে উদ্ধার হয় প্রায় 70 ফুট চোরাই কাঠ। ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানায়, অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন সাইজের চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে, তবে বাড়ির মালিককে আটক করা যায়নি। বাড়ির মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হবে। উদ্ধার হওয়া চোরাই কাঠের বাজার মূল্য আনুমানিক 70 থেকে 80,000 টাকা হবে বলে জানান তিনি। রানীবাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে গেছি, তো যাওয়ার পর এখান থেকে আমরা আনুমানিক 70 CFD 70 থেকে 80,000 টাকা হইব। তো এটা তারপর সিজ করার পর এখানে আমরা গেছি। মালগুলো যে মালিক আছে, আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনে পাইছি তার নাম আব্দুল সত্তার। তো ওনার বাড়ি থেকে আমরা স্যার কাউকে কি আটক করতে পেরেছেন? না, অ্যাকচুয়ালি বাড়িতে আসলেন না উনি, তো আমরা আটক করা গেছে না। সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই সভার বিস্তারিত তুলে ধরেন কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি জানিয়েছেন, এই সভায় আলোচনার মধ্য দিয়ে যে সকল বিষয়গুলো উঠে এসেছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বন্যায় দুর্গত কৃষকদের নিয়ে রাজ্য সরকার এখনও ছিনিমিনি খেলছে। কেন্দ্রীয় সরকার অস্বাভাবিক হারে সারের মূল্য বৃদ্ধি করেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করার পর ঘুরিয়ে এগ্রিকালচার মার্কেটিং নামে আরেকটি অধ্যাদেশ তৈরি করেছে, যার তীব্র বিরোধিতা করেছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি।
আজকের মিটিংয়ে আমাদের কতগুলি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। প্রথম যে আলোচনাটা হয়েছে সেটা হল বন্যা দুর্গত কৃষক যারা, তাদের যে রাজ্য সরকার তাদের নিয়ে ছিনিমিনি এখনো খেলছে, এই বিষয়টা আলোচনা এসেছে। আমি আগে বলে নিয়ে গেল, আমরা সবজি ফসলের দাম প্রচন্ডভাবে পড়ে গেছে। কৃষকরা সাংঘাতিকভাবে হতাশ এই বন্যার পরে যা ফসল হয়েছে। সারের মূল্য অস্বাভাবিকভাবে সারের মূল্য কেন্দ্রীয় সরকার বাড়িয়েছেন, এটাতে রাজ্য সরকারের দায়িত্ব নেই। তারপরে হলো, আপনারা জানেন দিল্লির উপকণ্ঠে দুইটা বর্ডারে, একটা নয়ডার দিক থেকে আর একটা হলো খানুরি, এটা হরিয়ানার দিক থেকে, দুইটা বর্ডারে কৃষকরা আন্দোলন করছেন এবং একজন কৃষক যিনি জগৎ সিং দালওয়াল, আজকে প্রায় 44 দিন হয়েছে ওনার অনশন, আমার অনশনে বসেছিলেন। এটা একটা সিরিয়াস কনসার্ন, এই বিষয়টা আমাদের আলোচনা উঠে এসেছে। এরপরে যেটা হলো যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করার পরে ঘুরিয়ে আবার এগ্রিকালচার মার্কেটিং নামে আরেকটি অধ্যাদেশ তৈরি করেছেন, পলিসি তৈরি করেছেন। আমরা যার বিরোধিতা করেছি এবং তার কপি টপি আমরা পড়িয়েছি। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আপনাদের সামনে মিলিত হওয়া। এরপরে যেটা আসছে সেটা হলো ধান কেনা চলছে, এটা সম্পর্কে আমাদের একটি বক্তব্য আছে। আর আমরা আমাদের সাংগঠনিক কাজে আমাদের মেম্বারশিপ শুরু হয়েছে, এই বিষয়টাও বলবো। আর ফেব্রুয়ারি মাসে আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আন্দোলন একেবারে নিচের স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত করার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করছি। প্রথম যে কথাটা বলবো, যে বন্যা দুর্গতদের ব্যাপারে দেখলাম কালকে বিধানসভাতেও স্টেটমেন্ট করেছেন, আপনারা বিভিন্ন কাগজ টাগজে এসেছে আর কি। আমরা নির্দিষ্ট হয়ে বলতে চাই, এটা নিয়ে রাজ্য সরকার, কি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বন্যা দুর্গত মানুষের এই দুর্গতি নিয়ে ছিনিমিনি খেলছে। যেখানে রাজ্য সরকারের কথা আমরা মানি 17 লক্ষ মানুষ আক্রান্ত। মণিশঙ্কর মুরাশি, শ্রীদাম দের হাত ধরে এবার আগরতলায় উদ্বোধন হলো খেলোয়াড়দের জন্য স্পোর্টস আইওয়ের। রাজধানীর বরদোয়ালি স্থিত হিমালয়া অপটিক সেন্টারের ত্রিপুরা রঞ্জিত দলের তারকা ক্রিকেটার মণিশঙ্কর মুরাসিং এবং শ্রীদাম পাল এই স্পোর্টস আইওয়ের এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন হিমালয়া অপটিকের পক্ষে জয়া দে ও অনিন্দিতা বড়ুয়া। হিমালয়া অপটিকের পক্ষে জয়া দে ও অনিন্দিতা বড়ুয়া জানান, মূলত খেলাধুলার সাথে যারা যুক্ত তাদের জন্য স্পোর্টস আইওয়ের চালু করা হয়েছে। খেলাধুলার সাথে যারা যুক্ত তাদের জন্য স্পোর্টস আইওয়ের খুবই গুরুত্বপূর্ণ। স্পোর্টস আইওয়ের ব্যবহার করলে খেলোয়াড়রা ভালো করে দেখতে পায়, চোখে বল পড়লেও কোনো ক্ষতি হয় না। কালেকশনটা লঞ্চ করলাম আমাদের এই বর্ধমানি স্টোরে। এটা আমাদের আগরতলায় সেকেন্ড স্টোর, আমাদের আরেকটা স্টোর আছে মন্ত্রীবাড়ি রোডে। আর এই স্পোর্টস আইওয়্যার কালেকশন অ্যাকচুয়ালি স্পোর্টস পার্সনের জন্য তার ভিশনটা খুব ইম্পর্টেন্ট। আর এই স্পোর্টস আইওয়্যারগুলো কি করে, ভিশন আরও ক্লিয়ার করে, আরও বেশি ক্ল্যারিটি দেয়। প্লাস এগুলি স্ট্রং হয় ম্যাটেরিয়াল, প্লাস এগুলি ব্যাডমিন্টন যারা খেলে বা লং টেনিস বা ক্রিকেট বা হ্যাঁ, তারপরে টেনিস, এগুলির মধ্যে বলের যে পারসেপশনটা দিতে লাগে বা ফ্লাওয়ারের যে পারসেপশনটা দিতে লাগে, ওটার পারসেপশনটা প্লাস ক্ল্যারিটি আর কন্ট্রাস্টটাও বাড়ায়। প্লাস এটা একটা স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় যেটা ভাঙে না। ওর মধ্যে চশমা যদি থাকে, চোখেও যদি বল পড়ে, ওই কাভারটা থাকলে কিন্তু চোখেও এটা মানে প্রোটেকশনটা দেয় আর কি। রাজ্যে প্রথম দেববর্মা সম্প্রদায়ের একসঙ্গে মিলিত হবে এক মিলন উৎসবের মাধ্যমে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রস্তুতি কমিটির সভাপতি অমরদীপ দেববর্মা। 19 জানুয়ারি খোয়াইয়ে এই মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। ত্রিপুরা রাজ্যের দেববর্মা সম্প্রদায় একটি বড় সম্প্রদায়, কিন্তু এই সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন পদে রাজ্যপাল কিংবা মন্ত্রী সহ বিভিন্ন
আজ সরকারি আধিকারিক স্তরে ব্যক্তিত্ব রয়েছেন যাদের দিয়ে একসঙ্গে কোনোদিন এই সম্প্রদায় মিলিত হয়নি কিংবা তাদের মধ্যে কোনো আদান প্রদানও হয়নি। দেববর্মা সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি যাতে আগামী দিনে অক্ষত থাকে এবং প্রত্যেকের সঙ্গে মত আদান প্রদানের মধ্য দিয়ে এই সম্প্রদায়ের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা যায়, এই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে এই মিলন উৎসবের আয়োজন। সময় আমরা দেববর্মা বসং মালাইলামা পান্ডা, এটার মিনিংটা হলো দেববর্মা কমিউনিটি তারা সবাই মিলে একটা সমবেত হবে লেগে গেট টুগেদার। আমরা 22 জানুয়ারি খুয়াই আমরা এই গেট টুগেদার করবো, কারণ আমরা দেখলাম আমাদের এই দেববর্মা কমিউনিটি সবচেয়ে বড় কমিউনিটি আমাদের ত্রিপুরা রাজ্যে, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন পদে অবলম্বন করে গেছেন আমাদের বিভিন্ন মিনিস্টাররা, গভর্নর আছেন বর্তমানে, এবং বিভিন্ন পদাধিকারী আছেন এবং বিভিন্ন সমাজের স্বীকৃতপ্রাপ্ত অনেক জ্ঞানী গুণীবান আছেন। তাদেরকে নিয়ে আমরা কোনোদিনই সমবেত হইনি এবং আমাদের নিজেদের মধ্যে আদান প্রদান বা এগুলি হয়নি। আমাদের মধ্যে যে পরিচিতি এই জিনিসটা এইটাও আমাদের হয়নি। তো আমাদের দেখলাম ত্রিপুরা রাজ্যে সব কমিউনিটির 19টা ট্রাইবের মধ্যে সব কমিউনিটির মধ্যে এই আদান প্রদানটা হয়। তো দেববর্মা কমিউনিটি আমরা কখনো আমরা করিনি, এটাই আমাদের প্রথম ত্রিপুরা রাজ্যে আমরা এই কমিউনিটি সব মিলে সব কর্নার থেকে আমরা এসে সমবেত হব। আমরা নিজেদের মধ্যে পরিচিতি আমরা তারপর আদান প্রদান মত বিনিময়, তারপর আমাদের মেন উদ্দেশ্য হলো আমাদের বিভিন্ন ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস, যেগুলি ট্রেডিশনাল আমাদের ডান্স, ট্রেডিশনাল সং, তারপরে ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট, ট্রেডিশনাল ড্রেস ক্লথিং, তারপর ট্রেডিশনাল ফুডস, ট্রেডিশনাল অর্নামেন্টস, ট্রেডিশনাল গেমস, এইগুলি নিয়ে আমরা এগুলি যাতে উজ্জীবিত থাকে। কারণ দেখলাম আমাদের তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করা হয় ক্লাব গৃহে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, ক্লাব সম্পাদক পিন্টু দাস সহ ক্লাবের কার্যকরী সদস্যরা। ক্লাবের সম্পাদক পিন্টু দাস জানায়, আনন্দ উল্লাসের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ রয়েছে ক্লাব সদস্যরা। সামাজিক কাজকর্ম ছাড়া একটি ক্লাবের গঠনতন্ত্র মূল্যহীন। চলতি মাসের 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত 15 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে হাতে নিয়েছে। 15 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্বচ্ছ ভারত অভিযান, ক্লাব এলাকা সহ তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় প্রায় 3000 চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ, অনাথ ও বৃদ্ধাশ্রমে খাদ্য, বস্ত্র সামগ্রী বিতরণ, খেলার সামগ্রী বিতরণ, নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে বাইক র্যালির মাধ্যমে পোস্টার লাগানো, পথ নাটকের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা, খেলাধুলার প্রতি এলাকাবাসীদের আকৃষ্ট করার জন্য গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, প্রত্যন্ত এলাকা এবং বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও গীতা বিতরণ, দুস্থ গরিব মানুষের চোখের ছাউনি অপারেশন সহ রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান ক্লাব সম্পাদক। আমাদের আগামী 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অর্থাৎ টানা 15 দিন আমাদের এই কর্মসূচিগুলি চলবে, প্রত্যেক দিন একটা করে কর্মসূচি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে আমাদের স্বচ্ছ ভারত অভিযান, বিভিন্ন আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন রাস্তার পাশে বা বিভিন্ন স্কুলগুলিতে আমাদের রয়েছে বৃক্ষরোপণ, 4000 বৃক্ষরোপণ আমরা একদিনে একসঙ্গে আমরা করবো আমাদের ক্লাব এলাকার সমস্ত ক্লাব সদস্য এবং এলাকাবাসীকে সাথে নিয়ে। আমাদের রয়েছে অনাথ এবং বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ। আমাদের রয়েছে বাইক র্যালি এবং বাইক র্যালির মাধ্যমে নেশা বিরোধী সচেতনতা এবং পোস্টারিং, অ্যাডভার্টাইজমেন্ট এবং নেশার উপর বা নেশা বিরোধী পথনাটক আমরা এখানটার মধ্যে রেখেছি। আমাদের রয়েছে বাচ্চাদের জন্য আর্টস অ্যান্ড ক্রাফট প্রতিযোগিতা রয়েছেন, আমাদের গোটা দিনব্যাপী একদিন রয়েছে সেখানে গ্রামীণ ক্রীড়া। আমাদের রয়েছে তেলিয়ামুড়া শহর এলাকার যতগুলা মন্দির বা আশ্রম রয়েছে সবকটাকে আমরা একদিনে একসাথে আমরা পরিষ্কার করব এবং বিভিন্ন পুজোর পরে বিভিন্ন মানুষের বাড়িঘর থেকে ঊনকোটি জেলা আরকিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে 13 জন প্রতিযোগী ত্রিপুরা রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছে। গত 28 ও 29 ডিসেম্বর আগরতলায় NSRCC
ইনডোর হলে অনুষ্ঠিত হয়েছিল এই রাজ্যভিত্তিক চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিয়েছিল 8টি জেলা। 29 জেলার 13 জন প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে। কোচ সুজিত শীলের তত্ত্বাবধানে প্রতিযোগিতা এই অসাধারণ সাফল্য অর্জন করে, যার কারণে শুক্রবার সন্ধ্যায় ক্যারাটে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের উদ্যোগে কুমারঘাট শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় এবং কুমারঘাট ব্লক আধিকারিকদের পক্ষ থেকে প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন। সিলভার এবং ব্রোঞ্জ মেডেল পেয়ে জয়ী হয়ে এখানে এসেছে, তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। আর আমি তাদেরকে বেস্ট উইশেস দিচ্ছি। আশা করি ভবিষ্যতে তারা আরও নাম, আমাদের রাজ্যের নাম, এই রিজনের নাম উজ্জ্বল করবে। এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি দিল্লিতে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপেও পার্টিসিপেট করেছে, তাদেরকে আজকে সম্বর্ধনা জানাই। কতজনকে আপনারা সম্বর্ধনা দিয়েছেন? এখানে 13 জন স্টুডেন্ট তাদের স্কুলে টোটাল, যারা গোল্ড, সিলভার আর ব্রোঞ্জ মেডেল পেয়েছে। যে সংস্থাকে দিয়েছেন নামটা একটু বলুন। কিও ক্যারাটে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।